নমস্কার। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আবারও আমি তোমাদের জন্য একটি হাসির গল্প নিয়ে হাজির হয়েছি। গল্পটি লিখেছেন শিবরাম চক্রবর্তী। গল্পের নাম গোবর্ধনের কেরামতি। গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক দিও। আর আমার চ্যানেলটি যদি এখনো তোমরা সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে চটপট সাবস্ক্রাইব করে নাও, যাতে এইরকমই আরো মজার এবং অন্যান্য গল্প তোমরা শুনতে পারো। গল্প শেষে লিখে জানাতে ভুলো না কিন্তু তোমাদের গল্পটি কেমন লাগলো। তাহলে শুনতে থাকো আজকের গল্প, গোবর্ধনের কেরামতি। আসাম সরকারের নোটিশ এসেছে। প্রত্যেক আসামির কাছেই। হর্ষবর্ধনরাও বাদ যায়নি। যদিও বহুকাল আগে দেশ ছেড়ে কলকাতায় এসে কাঠের ব্যবসায় লিপ্ত রয়েছেন, তা হলেও আসাম সরকারের কঠোর দৃষ্টি এড়াতে পারেননি তারা। সরকারি কড়া নজর পড়েছে তাদের উপরেও। শুধু হর্ষবর্ধনই নন, তার ভাই গোবর্ধনও পেয়েছে এক নোটিশ। সীমান্তের যুদ্ধে যাবার নোটিশ। পররাজ্যের লিপ্সায় চীন যখন নেফার সীমান্ত পার হয়ে তেজপুরের দরজায় এসে হানা দিল, তখন কেবল আসামবাসীদেরই নয়, প্রত্যেক তেজস্বী ভারতীয়েরই ডাক পড়েছিল চীনকে রুখবার আর তেজপুরকে রাখবার জন্যে। কলকাতায় হর্ষবর্ধনদের কাছেও এসে পৌঁছল সেই ডাক। হর্ষবর্ধন কিন্তু বলেন, না না, আমি আর যুদ্ধে যাব না। সে কি দাদা? বিস্ময়ে হতবাক গোবর্ধন। তুমি না বিলেতে গিয়ে যুদ্ধ করেছিলে? সেই যুদ্ধ যখন নিজের দেশেই এসেছে, এই সুযোগ তুমি হাতছাড়া করবে? বলো কি? বিলেতে গেছিলাম নাকি? সে তো স্পেন, বললেন হর্ষবর্ধন। স্পেনেই তো লড়েছিলাম গিয়ে। একই কথা, বিলেতে যাবার পথেই স্পেন। সেইখানে হিটলারের ফ্যাসিস্ট বাহিনীকে তুমি ফাঁসিয়ে দিয়ে এসেছো। আমিও তো লড়েছিলাম তোমার পাশে গো। আমাদের লড়াইয়ের সেই কাহিনী যুদ্ধে গেলেন হর্ষবর্ধন বইয়েই ফাঁস করে দিয়েছে সেই হতভাগাটা। কোন হতভাগা? কে আবার? তোমার পেয়ারের সেই চক্রবর্তী। জানো না নাকি? ন্যাকা। আরে জানবো না কেন, পড়েছি তো বইটা। আমাকেও দিয়েছিল এক কপি সে। লোকটা ভারী বাড়িয়ে লেখে কিন্তু, গাঁজা খায় বোধহয়। হ্যাঁ, বড্ড বেশি গাঁজায়। ওসব গল্পই গাঁজানো। গঞ্জনাও বলতে পারিস সংস্কৃত করে। কিন্তু সে কথা নয়। কথা হচ্ছে, এই চিরকাল আমরাই যুদ্ধে যাব নাকি? তখন যুবক ছিলাম, লড়েছি, কিন্তু বুড়ো হয়ে যায়নি কি এখন? গায়ের জোর কি কমে যায়নি আমাদের? বন্দুক তুলতে গেলেই তো উল্টে পড়বো মনে হয়। তাছাড়া প্যারেড, লম্বা লম্বা রুট মার্চ, প্যারেড করতে পারবো আমরা এই বয়সে? এই মার্চ মাসে তো নয় দাদা, এমন দারুণ গরমে। গোবর্ধন সায় দেয়। তবে এখন যারা যুবক তারা গিয়ে যুদ্ধ করুক, আমরা লড়াইয়ের কথা পড়বো খবরের কাগজে, কিংবা বলবো সেই চক্রবর্তীকে তাদের যুদ্ধের গল্প লিখতে। বইয়ে পড়া যাবে তখন। তা বটে। আর সত্যি বলতে, তারাই তো লড়বে এখন, সেই জওয়ানরাই। জওয়ান? জওয়ান আবার কি দাদা? রাষ্ট্রভাষা। জোয়ান মানে জোয়ান, মানে তুমি, জানায় গোবর্ধন। আমি জোয়ান? তার মানে? হর্ষবর্ধন হকচকান। বৌদি বললে যে সেদিন, প্রকাশ করে গোবরা। তোর বৌদি বললে আমি জোয়ান? সেই দেখছি ফাঁসাবে আমায়। কোনো মিলিটারি অফিসারের কাছে বলেছে নাকি সে?
না না, সেই চক্রবর্তীর কাছেই বললে তো। শুনি তো ব্যাপারটা। সে যদি আবার গল্পে লিখে কথাটা ছাপিয়ে দেয়, তাহলেই তো গেছি। তারপর এই নোটিশ এসেছে। হুম। বৌদির ইতু পুজো ব্রত ছিল না, পুজো টুজো সেরে বললে আমায়, যাও তো ভাই, একটা বামুন ধরে নিয়ে এসো তো। বামুন ভোজন করাতে হবে? আমি বললাম, বৌদি, ইতু পুজো যখন করলে তখন বামুন ভোজন করাতে হবে, ইতুর দাদাকেই ধরে নিয়ে আসি না হয়। ইতুর দাদাকে? শুনেই তো বৌদি অবাক। আমি বললাম, বৌদি, তুমি ইতু পুজো করছে জানলে আমি খোদ ইতুকেই ধরে আনতে পারতাম, জ্যান্ত ইতুর পুজো করতে পারতে তাহলে। তা যখন হলো না, তার দাদাকেই ধরে আনা যাক এখন। তখন বৌদি বুঝতে পারলো কথাটা। সবকিছুই একটু লেটে বোঝে সে। হাসিলেন হর্ষবর্ধন। গেলাম চক্রবর্তীর কাছে। খাবার কথা শুনে তক্ষুনি সে এক পায়ে খাড়া। কিন্তু যখন শুনলো যে ব্রত উদযাপনের বামুন ভোজন, তখন আবার পিছিয়ে গেল ঘাবড়ে। বলল, ভাই, আমি তো ঠিক বামুন নই, পইতেই নেই কো আমার। আমি বললাম, ধোপার বাড়ি কাচতে দিয়েছ বুঝি? সে বললে, তা নয় ঠিক, কখনো পইতে হয়েছিল কিনা মনেই পড়ে না আমার। তা না হোক, আপনার আবার পৈতের দরকার কি? বাবার পৈতে ছিল তো। আমি বলি, বামুন না হোক, বামুনের ছেলে হলেই হবে। তখন সে এলো খেতে। তা এলো না হয়, বললেন দাদা, কিন্তু তার খাবার সঙ্গে আমার জোয়ান হবার সম্পর্ক, তা তো বুঝছি না। এ তো সর্বনেশে কথা ভাই। সর্বনেশে কথাই বটে। লোকটার কথাই এরকম। পেট ঠেসে খেয়ে ঢেকুর তুলে বলে কিনা সে, সবই তো করলেন বৌদি, বেশ ভালোই করেছেন, রেঁধেছেনও খাসা। কেবল একটা জিনিস বাদ পড়ে গেছে, অম্বলটা করেননি। একটু অম্বলও তো করতে পারতেন এই সঙ্গে। শুনে বৌদি বলল, চক্রবর্তী মশাই, এ বাজারে কি খাঁটি জিনিস মেলে নাকি? এখন কাকরমণি চালের ভাত, পচা মাছ, বাদাম তেলের রান্না, এই থেকেই যথেষ্ট অম্বল হবে, সেই ভেবেই আর অম্বলটা করিনি। শুনে তো আঁতকে উঠল লোকটা। অ্যাঁ, বলেন কি দিদি? তাহলে তো হজম করা মুশকিল হবে দেখছি। হজম করবার কোনো দাবাই আছে বাড়িতে? দিন না তাহলে একটু, একই সঙ্গে খেয়ে নি। কি দাবাই? জানতে চাইলেন বৌদি। এই জোয়ান টোয়ান। তো বাড়িতে জোয়ান বলতে তো, জানালো বৌদি, জোয়ান বলতে তো গোবরার দাদা, তা তিনি তো এখন তার কারখানায়। তোর বৌদির যেমন কথা, আমি যদি জোয়ান, তাহলে প্রৌ প্রৌ কথাটা কি রে? গলায় আসছে, মুখে আসছে না। মানে প্রৌঢ় কে তাহলে? প্রৌঢ়? প্রৌঢ় না পৌঢ়, ও সে একই কথা। তোর বৌদির সার্টিফিকেটে দেখছি এখন আমায় তেজপুরে গিয়ে গড়াতে হবে। বিধবা হতে হবে আমায় এই বয়সে? তুমি বিধবা হবে বলো কি? গোবরা হা করে থাকে। আমি কেন রে, তোর বৌদিই হবে তো, সেই তো হবে বিধবা। ও সে একই কথা। তাহলে মজাটা টের পাবে তখন, মাছ খেতে পারবে না আর। সাধের বেড়াল মাছ না খেয়ে পালিয়ে যাবে বাড়ি থেকে। বোঝো ঠেলা? বৌদির ঠেলা বৌদি বুঝবে, এখন নিজের ঠেলা তো সামলাই আমরা, বললে গুবরা। সামলাবার কি আছে আর? জবাব দেন দাদা। বললাম না, এই ঠেলায় গড়াতে হবে গিয়ে তেজপুরে। মুন্ডু একদিকে গড়াবে, ধরটা আর একদিকে। আমিও গড়াবো তোমার পাশেই দাদা।
গোবরার উৎসাহ ধরে না। হায় হায়, বংশ লোপ হয়ে গেল আমাদের। কাতর সুরে শুরু করেন শ্রীহর্ষ। 1,00,000 পুত্র, তার 1,25,000 নাতি, একজনও না রহিল বংশে দিতে বাতি। রামায়ণের লঙ্কাকাণ্ডের সঙ্গে নিজেকে গুলিয়ে রাবণের শোকে তিনি মুহ্যমান হয়ে থাকেন। মিছে হায় হায় করছো দাদা, তোমার ছেলেও নেই, নাতিও নেই। গোবর্ধন বাতলায়, তোমার আবার বংশ লোপ হবে কি করে? নাতি বৃহৎ তুই তো আছিস, তুই গেলেই আমাদের বংশ গেল। দাদার শোক উতলে ওঠে। এতদিনে আমাদের বর্ধন বংশ গোল্লায় গেল, আর বর্ধিত হতে পেল না। গোল্লায় বল আর গোলায় বল, একই কথা। না, তোমাকে ওরা ফ্র 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 কি ফড়ফড় করছিস? ফ্রম বলতেই হতবাক গোবর্ধন। মানে তোমাকে কি ওরা আর ফ্রন্টে পাঠাবে? কথাটা খুঁজে পেয়েছে গোবরা। তুমি নাকি স্পেনের যুদ্ধে জয় করে এসেছো। পড়েছে নিশ্চয়ই তারা বইয়ে, তাই তো ডেকেছে তোমাকে। নিশ্চয়ই তোমাকে তারা সেনাপতি-টতি করে দেবে। সামনে থেকে লড়তে হবে না তোমায়, মরতেও হবে না গোলায়। পেছনে থেকে পালাবার পথ পরিষ্কার পাবে তুমি। পেয়েছি, আর পালাবার পথ নাই, জম আছে পিছে। যুদ্ধ কাকে বলে জানিস নে তো? বলে দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে দাদা। বড় কঠিন ঠাই, গুরু শিষ্যে দেখা নাই। দাদা ভাইয়ে দেখা হবে কিন্তু। গোবর্ধন আশ্বাস দেয়, তোমার কাছেই থাকবো আমি, পালাবো না। জ্বালাস নে আর, এখন পড় তো কি লিখেছে নোটিশটায়। গোখেল রোডের একটা ঠিকানা দিয়েছে। নোটিশ পড়ে গোবরা জানায়, রিক্রুটিং আপিসের ঠিকানা। সেখানে আগামী পরশু সকাল 10টায় গিয়ে হাজির হতে হবে, নাম লেখাতে হবে। তারপর মেডিকেল এক্সামিনেশনের পর ভর্তি করে নেবার কথা। আর যদি না যাই, ওয়ারেন্ট নিয়ে এসে পাকড়ে নিয়ে যাবে পেয়াদায়। আর যদি পালিয়ে যাই এইখান থেকে, হুলিয়া বেরিয়ে যাবে, পুলিশ লেলিয়ে দেবে পেছনে। পুলিশ? ওরে বাবা! আঁতকে ওঠেন হর্ষবর্ধন। তাহলে আর না গিয়ে উপায় নেই, যাব আমরা। যথা দিবসে যথা সময়ে যথাস্থানে গেলেন দুই ভাই, দাঁড়ালেন পাশাপাশি। প্রথমে পরীক্ষা হলো হর্ষবর্ধনের। নাম শ্রী হর্ষবর্ধন, বয়স 42। পিতার নাম পৌণ্ড্রবর্ধন। মার নাম বলবো? না না, দরকার নেই। ঠিকানা চেতলা। পেশা মানে কি কাজ টাজ করেন? কাঠের কারবার। ভারতের সেনাবাহিনীতে যোগ দেওয়া একটা গর্বের বস্তু, গৌরবের বস্তু বলে কি আপনি মনে করেন? নিশ্চয়ই নিশ্চয়ই। বাহিনীর কোন বিভাগে ভর্তি হতে চান আপনি? আগে প্রশ্নটা ঠিক আজ পান না হর্ষবর্ধন। নানান বিভাগ আছে আমাদের, পদাতিক বাহিনী, গোলন্দাজ বাহিনী, বিমান বাহিনী। আগে আমি একেবারে জেনারেল হতে চাই, মানে সেনাপতি টতি, জানান হর্ষবর্ধন। পাগল হয়েছেন? রিক্রুটিং অফিসার না বলে পারেন না। সেটা একটা শর্ত নাকি? হর্ষবর্ধন জানতে চান। জেনারেল হতে গেলে কি পাগল হতে হবে? সেই কথার কোনো জবাব না দিয়ে অফিসার গোবর্ধনকে নিয়ে পড়েন। নাম গোবর্ধন, বয়স 32। আর বাকি ওইসব ওই 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 তার মানে থই পান না অফিসার। মানে ঠিকানা, পিতার নাম, পেশা ওই ওই বিশদ করে দেয় গোবরা। অর্থাৎ ইংরাজি করে বললে ডিটো ডিটো ডিটো।
আসলে আমরা দুই ভাই কি না। ও, তাহলে এবার আপনারা ওই পাশের ঘরে চলে যান, সেখানে আপনাদের মেডিকেল চেক আপ হবে, বললেন অফিসার। ডাক্তারি পরীক্ষায় পাশ করতে পারলে তারপরে ভর্তি। পাশের ঘরে যাবার পথে ফিসফিস করে গোবরা, আর ভয় নেই দাদা, আমরা জীবনে কোনো পরীক্ষায় পাশ করতে পারিনি, আর ডাক্তারি পরীক্ষায় পাশ করব? খেপেছ তুমি? ফেল করে যাব নির্ঘাত, দেখে নিও, বোধহয় বেঁচে গেলাম এই যাত্রা। হ্যাঁ, ফেলেছে কিনা আমাদের আশ্বাস পান না দাদা। এই যুদ্ধের বাজারে কেউ ফেলবার নয়, কিচ্ছু ফেলনা না। হর্ষবর্ধনের বিপুল ভুঁড়ি দেখেই বাতিল করে দিলেন ডাক্তার। না না, এ চলবে না। প্রতিবাদ করে বলতে গেছিলেন, বহুত বহুত জেনারেলের ভুরি ভুরি ভুঁড়ি তিনি দেখেছেন, যদিও ফটোতেই তার দেখা কেবল, কিন্তু তার ভুঁড়িতে গোটা দুই টোকা মেরে তুড়ি দিয়ে তাকে উড়িয়ে দিলেন ডাক্তার। তারপর গোবর্ধনের পালা এলো। সব পরীক্ষায় পাশ করার পর চক্ষু পরীক্ষা। চার্টের হরফগুলো পড়তে পারছেন তো? কোন চার্ট? জিজ্ঞাসা করলো গোবরা। চার্ট কোথায়? কেন, দেওয়ালের গায়ে ওই যে চার্ট ঝুলছে। অ্যাঁ, ওখানে একটা দেওয়াল আছে নাকি আবার? আপনার চোখ তো দেখছি তেমন সুবিধার নয়, বলে ডাক্তার একটা অ্যালুমিনিয়ামের প্রকাণ্ড ট্রে ওর চোখের 2 ফুট দূরে ধরে রেখে শুধোলেন, এটা কি দেখছেন বলুন তো? একটা আধুলি বোধহয়, নাকি শিকিই হবে। দৃষ্টিহীনতার দোষে গোবর্ধনও বাতিল হয়ে গেল। গোখেল রোডের বাইরে এসে হাঁপ ছাড়লো দুই ভাই। চলো দাদা, আজ একটু ফুর্তি করা যাক। 2:30 বাজে প্রায়, রেস্তোরাঁয় গিয়ে কিছু খেয়ে দে, চলো দুজনে মিলে 3টের শোয়ে কোনো সিনেমা দেখি গিয়ে। নানান খানা খেতে খেতে 3টে পেরিয়ে গেল। 3টের পর সিনেমার অন্ধকার ঘরে গিয়ে ঢুকলো দুই ভাই। হাতড়ে মাতড়ে ঠক্কর খেয়ে নির্দিষ্ট আসনে গিয়ে বসলো পাশাপাশি। ইন্টারভ্যালের আলো জ্বলে উঠতেই চমকে উঠলেন হর্ষবর্ধন। এ কি, হর্ষবর্ধনের পাশেই যে সেই ডাক্তারটা বসে! খারাপ চোখ নিয়ে সিনেমা দেখা হচ্ছে দিব্যি। এত কাণ্ড করে শেষটাই বুঝি ধরা পড়ে গেল গোবরা। কনুয়ের আলতো গুতোয় পাশের ডাক্তারকে দেখিয়ে দিলেন দাদা। গোবরা কিন্তু ঘাবড়ালো না, জিজ্ঞাসা করলো সেই ডাক্তার কি। কিছু মনে করবেন না দিদি, শুধোচ্ছি আপনাকে, এটা 33-এর বাস তো? হ্যাঁ, অতর্কিত প্রশ্ন মানে চমকে ওঠেন ডাক্তারবাবু। মানে মাপ করবেন বড়দি, এটা চেতলার বাস তো, ভিড়ের ভেতর পড়ে ঢুকে তো পড়লাম, কিন্তু ঠিক বাসে উঠেছি কিনা ঠেলাঠেলিতে বুঝতে পারছি না, চেতলায় পৌঁছবো কিনা কে জানে। এতক্ষণ তোমরা শুনছিলে শিবরাম চক্রবর্তীর লেখা মজার গল্প গোবর্ধনের কেরামতি। খুব ভালো থেকো, আর আমার পরের গল্পের জন্য অপেক্ষা করো।